ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছিল, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ সরকার নিয়ে নিচ্ছে এরকম একটা অভিযোগ বিরোধী জোট থেকে জামাত ইসলামের আমির করেছেন, জামাত ইসলামতে করা হচ্ছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ কি আসলে নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য জামাত ইসলাম রাজনীতি করছে কিনা, সেই প্রশ্নটাও এখানে এসেছে। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই। ইসলামী ব্যাংক সরকার নিয়ে নিচ্ছে, এই অভিযোগ যদি সত্য হয় তাতে তো সরকার নিলে তো তেমন কোনো আপত্তির জায়গা আমি দেখি না। কিন্তু সমস্যা হলো যখন লুটেরার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া হয় তখনই আপত্তির জায়গাটা। যেই জায়গাটা থেকে বিতর্ক শুরু হয়েছে সেটা হলো যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন। ইসলামী ব্যাংকে যাকে চেয়ারম্যান হিসেবে নতুন করে বসানো হয়েছে তার ব্যাপারে তার ট্র্যাক রেকর্ডটা কি? তার ট্র্যাক রেকর্ডটা হচ্ছে শেখ হাসিনার আমলে তিনি ডেপুটি গভর্নর ছিলেন এবং তখন তিনি এই ব্যাংক পাড়ায় লুটপাটের অন্যতম হোতা, বিশেষ করে এস আলমের হয়ে সেখানে কাজ করেছেন এবং এটাই হচ্ছে গুরুতরভাবে প্রমাণিত অভিযোগ। এবং আমরা দেখেছি যে তার স্ত্রী পর্যন্ত একটি ব্যাংক থেকে কোনো রকম নির্ভরযোগ্য জামানত ছাড়া টাকা পয়সা নিয়েছেন এবং সেটা 3 কোটি টাকার মতো এখন তিনি খেলাপি হয়ে আছেন। এরকম একজন লোককে কেন তারেক রহমানের মতো একজন, যিনি ইতিমধ্যেই বাংলাদেশের শাসন ক্ষমতায় অনেকগুলো ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে আশাবাদ তৈরি করেছেন, তাকে কেন একটি ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করতে হবে এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে? আমার এই জায়গায় একটা প্রশ্ন। এছাড়া কি আমি শেষ করি, এছাড়া কি বিএনপির জন্য বিশ্বাসযোগ্য কোনো ব্যাংকার, বিএনপির বিশ্বস্ত কোনো ব্যাংকার কি দেশে খুঁজে পাওয়া যায় না? এরকম একজন বিতর্কিত লোককে কেন দিতে হবে? ইসলামী ব্যাংকের মালিকানার কথা যেটা এর আগে আপনারা আলাপ করছিলেন, এটার মালিকানার প্রথম দিকটাতে যখন ইসলামী ব্যাংকটা প্রতিষ্ঠা হয় তখনকার সময় থেকে অত্যন্ত কাছাকাছি থেকে এই ব্যাংকটিকে আমার দেখার সুযোগ হয়েছে। বিশেষ করে এই ব্যাংকের তৎকালীন যারা পরিচালক ছিলেন দুজনের সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একজন হচ্ছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন, সর্বশেষ ইন্তেকাল করেছেন আগামী 18 তারিখ আগস্টে তার মৃত্যুবার্ষিকী। আমার খুবই শ্রদ্ধাভাজন, যার স্নেহে তিনি মিডিয়ারও লোক ছিলেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ডাইরেক্টর ছিলেন, তিনি প্রথম জীবনে সাংবাদিকই ছিলেন। তিনি কিন্তু এই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতাদের একজন এবং এটার একটা সময় এটার চেয়ারম্যানের দায়িত্ব, চেয়ারম্যান মানে এক্সিকিউটিভ একটা সাইডের চেয়ারম্যান, মূল চেয়ারম্যান না, দায়িত্ব পালন করেছেন। এবং আরেকজন ছিলেন চাঁদপুরের আব্দুল্লাহ সাহেব, আমার নাম, তিনি ছিলেন দ্বিতীয় মানে প্রভাবশালী ব্যক্তি। এই দুজন কিন্তু বিএনপির নেতা হিসেবে এবং বিএনপির সংসদ সদস্য ছিলেন। এর বাইরে জামাতের ব্লক থেকে কয়েকজন ছিলেন, যেমন আবু নাসের, আব্দুল জাহের, এরকম এই দুইটি দলের সমন্বিত কিছু উদ্যোক্তা কিন্তু এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। বিএনপি কেন এত বেসরকারি খাতের এত বৃহৎ একটি ব্যাংকে শুধুমাত্র জামাতের কৃতিত্বে দিচ্ছেন? আমার কাছে এটাই কিন্তু একটা অবাক করার ব্যাপার। কারণ উদ্যোক্তাদের মধ্যে জামাতের মনা লোক যেমন ছিলেন, একই সঙ্গে বিএনপি মনা লোক ছিলেন এবং তখনকার সময় নেতৃত্বে কিন্তু বিএনপি মনা লোকজনই এই ব্যাংকটা প্রতিষ্ঠা করে সাফল্যের জায়গাটাতে নিয়ে যেতে পেরেছিলেন। তাহলে একটি ব্যাংক, এ ধরনের একটি সফল ব্যাংকের কৃতিত্বটা জামাতের করে কেন ঠেলে দেয়া হচ্ছে? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমরা সেই প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব। জানি না এখানে মিয়াজি যদি কিছু বলতে চান শুনবো, কিন্তু একটি প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে যে আপনি বললেন যে বিতর্কিত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। জামাত ইসলাম কি সব ব্যাংক নিয়ে এরকম স্ক্রুটিনি আসলে করছে, যে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা বসছেন চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক, তাদের ব্যাকগ্রাউন্ড কি? শুধু এই ব্যাংক নিয়ে এতটা আগ্রহ কেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জামাত ইসলামের নেতার বিরুদ্ধেও তো টাকা নিয়ে মানে উধাও হয়ে যাওয়ার অভিযোগ এসেছে, সেই বিষয়ে কেন জামাত কোনো রা করে না? আমি বলি, নোয়াখালীর বেগমগঞ্জ থানার গোপালপুর ইসলামী ব্যাংকের এজেন্ট মালিক, তিনি জামাতের ইশফাক গ্রাহকের 2 কোটি টাকা নিয়ে তিনি উধাও হয়ে গেছেন। এটাকে আপনি কিভাবে দেখেন? একদিকে আপনার জামাত প্রচারণা চালাচ্ছে যে ইসলামী ব্যাংকে টাকা নাই, সুতরাং গ্রাহকরা টাকা যেন উঠিয়ে নিয়ে যায়, আবার এরকম ভাবে একটা অনাস্থা তৈরি করে এবং এভাবে আবার জামাতের নেতাই টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে। জামাতের নেতা এটা করেছে, উদাহরণ টেনে আপনি অবাক হচ্ছেন কেন? জামাতের সবাই কি ফেরেশতা?
জামাত করলে সবাই একদম ফেরেশতা তুললো, তারা কোনো অপরাধ করবে না, তাদের একেবারেই তাদের কিন্তু সব জায়গায় জামাত তো তাই দাবি করে। ব্যক্তিগত অভিজ্ঞতা আপনি এটা বলছেন না, আমি সেটা আপনি বলছেন, কিন্তু জামাত ইসলামের কোন নেতাকে জিজ্ঞেস করলে তো তারা কখনো এটা স্বীকার করে না। না সবসময় না, বলে কেন আমরা কেন দেখিনি, জানি না, করা না খুব কম, করার ব্যাপার না খুবই তো। কম। আমরা তো সাম্প্রতিক সময় হ্যাঁ সংখ্যায় কম হতে পারে, কিন্তু জামাতের সব ব্যবসায়ী একদম ক্লিন ইমেজ, বা জামাতের সব গ্রুপগুলো একবারে হ্যাঁ তুলনামূলকভাবে হয়তো অন্যদের গতানুগতিক অন্যান্য রাজনৈতিক দলের চাইতে তাদের সেখানে হয়তো এ ধরনের ক্রাইমটা কম পাওয়া যাবে, কিন্তু একেবারে সবাই ফেরেশতা তুল্য এমনটা যদি কেউ বিশ্বাস করে থেকে কোনো ঘটনায় বিস্মিত হন, তাহলে আমি বরং বিস্মিত হব। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা আরো বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে ঘটছে, এটা ঘটতেই পারে। জামাতের সাথে অপরাধী লোক যেমন জামাতের ছত্রছায়া যেতে পারে, আবার জামাতের নেতাকর্মীও অপরাধী হতে পারে, দুটোই হতে পারে। বিএনপির ক্ষেত্রেও একই কথা, অপরাধীরা বিএনপির ছত্রছায়া গিয়ে অপরাধ করে বিএনপিকে নানান ধরনের বিপদগ্রস্ত করতে পারে, আবার বিএনপির লোক যারা তাদের মধ্যে অপরাধ প্রবণতার ঘটনা ঘটতে পারে, সেটা হলো আলাদা একটা চ্যাপ্টার। কিন্তু আমি যদি আপনি ইসলামী ব্যাংকের যে কথাটি বলছিলেন যে ইসলামী ব্যাংক থেকে নিয়ে কেন এত কনসার্ন এই জন্যই কারণ ইসলামী ব্যাংকটার ব্যাপারে শুধু জামাত কেন, বাংলাদেশের যেহেতু এখানে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেহেতু একটা সময় ইসলামী ব্যাংক ছাড়া আর কোনো অপশন ছিল না সুদমুক্ত ব্যাংকিং এর, যদিও এটা নিয়ে বিতর্কের অনেক জায়গা আছে, আদৌ সুদমুক্ত কিনা পুরোপুরি ইসলামী ব্যাংকটি সুদমুক্ত কিনা, এটাও আমি বিভিন্ন সময়ে, আমিও এই ব্যাংকের গ্রাহক, বিভিন্ন সময়ে ব্যাংকের কর্তাদের সাথে এটা নিয়ে আমিও বিতর্ক করেছি, আদৌ তারা পুরোপুরি প্রথম দিকে সুদমুক্ত থাকার জন্য তাদের অনেক প্রচেষ্টা ছিল, সেটা আমরা দেখেছি। সেই প্রচেষ্টা দেখেই কিন্তু আমাদের মতো লোকজনও আমরা সুদমুক্ত লেনদেনের জন্য এই ব্যাংকের গ্রাহক হয়েছে, এই ব্যাংকে গিয়েছি। কিন্তু এখন যেটা হয়েছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষ এই ব্যাংকের সাথে যুক্ত, এই ব্যাংকের গ্রাহক, এবং এটা বৃহত্তম বেসরকারি ব্যাংক। তো সেই ব্যাংকটাতে স্বাভাবিকভাবে জামাতের গ্রাহকের দিক থেকেও জামাতের সংখ্যাগরিষ্ঠতা বা প্রায় আমি ধারণা করি যে গ্রাহক আছে এই গ্রাহকের মধ্যে 50-60-70% হতে পারে যে জামাত ঘরানার অথবা ইসলামপন্থী লোকজন। তো সুতরাং তাদের এ ব্যাপারে উদ্বেগ থাকবে, এটাতে অবাক হওয়ার তো কিছু নাই। কিন্তু আপনি এটাকে এভাবে না দেখে একটি বৃহত্তম ব্যাংক, আমি এটা আপনাকে বলতে পারি আজকের এখানে লাইভের মধ্যে বলে যাচ্ছি, যদি ইসলামী ব্যাংক কোনো ভুল সিদ্ধান্ত কারণে ইসলামী ব্যাংক শেষ পর্যন্ত একেবারে ধসে পড়ে, তাহলে বাংলাদেশের পুরো ব্যাংকিং খাত কিন্তু ধসে পড়বে। এইটা আমি বলে গেলাম অন রেকর্ড, এটা দেখতে পাবেন এখনই। এ ব্যাপারে যে জায়গাটাতে ভুল হচ্ছে এখানে বিএনপির কাছে নিশ্চয়ই আরো দক্ষ ব্যাংকার আছে, বিএনপি ঘরানারই হয়তো বিশ্বস্ত আরো দক্ষ ব্যাংকার আছে, তাদেরকে ব্যাংকের মতো ব্যাংকটা চলতে দেওয়া হোক।